জানুয়ারি 2026। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমেরিকার আকাশে তখন উড়ছিল আমেরিকার বিশেষায়িত স্টেলথ হেলিকপ্টার। তাদের লক্ষ্য ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করা। Nicolas Maduro has arrived in New York hours after President Trump announced the US had captured Venezuela's president. কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি সার্বভৌমত্ব দেশের ভিতরে ঢুকে তার রাষ্ট্রপ্রধানকে সশরীরে তুলে নিয়ে যাওয়া, এটি আধুনিক ইতিহাসে এক নজিরবিহীন দস্যুতা। কিন্তু আমেরিকা বারবার এই কাজটি করছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আমেরিকার এই বিশেষ প্রেসিডেন্ট হান্টিং কৌশলের পিছনের অন্ধকার রহস্য। শুধু মাদুরোই নন, আমরা আলোচনা করব পানামার ম্যানুয়েল নোরিয়েগা, ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার মোয়াম্মার গাদ্দাফির মতো আরও কতজন রাষ্ট্রপ্রধানকে আমেরিকা একইভাবে ক্ষমতাচ্যুত করেছে বা তুলে নিয়ে এসেছে। কেন আমেরিকা বারবার বিভিন্ন দেশের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের এই বিতর্কিত পথ বেছে নেয়, এবং এর পিছনে তেল ও ভূরাজনীতির কী অন্ধকার রহস্য লুকিয়ে আছে, তার আদ্যপত্য থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। আপনারা কি জানেন আমেরিকা কিভাবে একটি দেশের নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে একজন রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করার সাহস পায়? এটি কি কোনো আন্তর্জাতিক আইন মেনে করা হয়, নাকি এটি স্রেফ সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন? ভেনেজুয়েলার সেদিনের অপারেশনটি কোনো সাধারণ সামরিক হামলা ছিল না। মার্কিন বিচার বিভাগ অনেক আগে থেকেই মাদুরোর বিরুদ্ধে $50 বিলিয়ন পুরস্কার ঘোষণা করে রেখেছিল। তাদের অভিযোগ ছিল নার্কো টেরোরিজম বা মাদক সাম্রাজ্যবাদ। কিন্তু প্রকৃত সত্য কি কেবল সেটুকুই? মার্কিন বিশেষ বাহিনী যখন মাদুরোর প্রাসাদে পৌঁছালো, তিনি তখন তার বিশেষ সুরক্ষিত ঘরে বা সেফ রুমে অবস্থান করছিলেন। গোপন তথ্য অনুযায়ী মার্কিন কমান্ডোর বিশেষ লেজার এবং ব্লোটর্স ব্যবহার করে সেই ইস্পাতের দেওয়াল ভেদ করে ভিতরে প্রবেশ করে। মাদুরোকে পালানোর কোনো সুযোগ না দিয়ে তাকে সরাসরি ফ্লোরিডার একটি বিশেষ সামরিক বিমানে তুলে নিয়ে আসা হয়। এ কাজের জন্য সিআইএ অনেক আগে থেকেই মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বিশেষ অঙ্কের অর্থের প্রলোভন দিয়ে নিজেদের দলে টেনে নিয়েছিল। এটি আমেরিকার চিরাচরিত সাম্রাজ্যবাদের চরিত্র। অর্থ এবং ভয় দেখিয়ে অন্য দেশের অভ্যন্তরীণ স্তম্ভগুলো ভেঙে দেয় তারা। এরপর অপারেশনের নামে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মাদুরোকে গ্রেপ্তারের সময় ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভেনেজুয়েলার পুরো রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন অন্য দেশ আক্রমণ করতে যায়? এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতিতে। ভেনেজুয়েলা হলো পৃথিবীর বৃহত্তম প্রমাণিত তেল মজুদের দেশ। যুক্তরাষ্ট্র কখনোই সহ্য করতে পারে না যে তাদের ভৌগোলিক সীমান্তের এত কাছে এমন একটি দেশ থাকবে যাদের তেলের বাজার ওয়াশিংটন নিয়ন্ত্রণ করবে না। আমেরিকা বছরের পর বছর ধরে ভেনেজুয়েলার উপর অমানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। তারা একটি স্বাধীন দেশের সাধারণ মানুষকে ক্ষুধার্ত রেখেছে যাতে সেই দেশের মানুষ তাদের নিজেদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। যখন সেই ভেতর থেকে সরকার পতনের কৌশল ব্যর্থ হয়, তখন তারা সরাসরি সাম্রাজ্যবাদী দস্যুর মতো প্রেসিডেন্টকে তুলে নিয়ে এলো। আমেরিকা মূলত রাশিয়া এবং চীনের প্রভাব লাতিন আমেরিকা থেকে চিরতরে মুছে ফেলতে চায়। মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে বিচার করা আসলে একটি নাটক মাত্র। এর আসল উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের উপর মার্কিন কর্পোরেট কোম্পানিগুলোর একাচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা। তবে মাদুরোর এই অপারেশনের ঘটনাটি হঠাৎ করে ঘটা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। যুক্তরাষ্ট্র বারবার অন্য দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল রাষ্ট্রপ্রধানদের তালিকা যাদের ক্ষমতা থেকে সরিয়ে দিতে আমেরিকা এক প্রকার তাদের অপহরণ করেছে। প্রথমেই বলতে হয় পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগার নাম। 1989 সালের ঘটনা এটি, যা ছিল ইতিহাসের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট এক্সট্রাকশন। পানামার শাসক ম্যানুয়েল নোরিয়েগা একসময় সিআইএর বন্ধু ছিলেন, কিন্তু এক পর্যায়ে তিনি আমেরিকার কথা শোনা কমিয়ে দেন এবং কিউবা ও লিবিয়ার মতো মার্কিন বিরোধী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেন। ফলে লাতিন আমেরিকায় একচ্ছত্র আধিপত্য ধরে রাখার উদ্দেশ্যে এবং পানামা খালের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে আমেরিকা পানামায় অপারেশন জাস্ট কজ শুরু করে। নোরিয়েগাকে ভ্যাটিকান দূতাবাস থেকে প্রচণ্ড মানসিক চাপ দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং মিয়ামিতে ধরে নিয়ে আসা হয়। এরপর বলা যায় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা।
2003 সালে অপারেশন রেড ডন এর মাধ্যমে আমেরিকার সার্বভৌমত্ব ধূলিসাৎ করে সাদ্দাম হোসেনকে আদওয়ারের একটি বাংকার থেকে বের করে আনা হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় 9 মাস পলাতক থাকার পর তিনি ধরা পড়েন। পরবর্তীতে 1982 সালে 148 জন শিয়া মুসলিমকে হত্যার দায়ে 2006 সালে তার ফাঁসি কার্যকর করা হয়। যদিও বলা হয়েছিল এটি ইরাকের বিচার, কিন্তু বিচারের পুরো রশি ছিল ওয়াশিংটনের হাতে। ইরাকে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালিয়েছিল সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগে এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়ে। কিন্তু ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাদ্দাম হোসেন যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়েছিলেন কুয়েত আক্রমণ এবং তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কারণে। 2011 সালে আরেক আরব শাসক মুয়াম্মার গাদ্দাফির পরিণতও হয় অনেকটা একই রকম। যদিও গাদ্দাফিকে সরাসরি তুলে আনা হয়নি, কিন্তু ড্রোন হামলার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে বিদ্রোহীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এটি ছিল একটি ক্লাসিক রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের রক্তক্ষয়ী উদাহরণ। গাদ্দাফি লিবিয়ার তেল সম্পদকে জাতীয়করণ করেছিলেন, যা পশ্চিমা তেল কোম্পানিগুলোর জন্য লাভজনক ছিল না। এছাড়া তিনি ক্রমাগত ইসরায়েল বিরোধী অবস্থান এবং আরব জাতীয়তাবাদের প্রচার করতেন, যা মধ্যপ্রাচ্য আমেরিকার কৌশলগত স্বার্থের পরিপন্থী ছিল। গাদ্দাফি তেলের বিনিময়ে ডলার ব্যবহার না করে একটি নতুন আফ্রিকান গোল্ড কারেন্সি চালু করার পরিকল্পনাও করেছিলেন, যা আমেরিকার বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দেয়। ফলে 2011 সালের আরব বসন্তের প্রেক্ষাপটে যখন লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, তখন আমেরিকা এবং ন্যাটো বাহিনী সরাসরি লিবিয়ায় হস্তক্ষেপ করে এবং গাদ্দাফির পতনে ভূমিকা রাখে। একটি দেশের স্বাধীন সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমেরিকা সাধারণত 3টি সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করে। প্রথমটি হলো অর্থনৈতিক যুদ্ধ। প্রথমে টার্গেট দেশের মুদ্রা এবং বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। দ্বিতীয়ত, সেই দেশের বিরোধী দলকে উস্কানি দেওয়া হয় এবং দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিরোধী রাজনৈতিক দলকে অর্থ ও অস্ত্র সরবরাহ করা হয়। আর অপছন্দের শাসককে ক্ষমতাচ্যুত করতে যখন প্রথম দুটি কৌশল কাজ করে না, তখন আমেরিকা সরাসরি কমান্ডো পাঠিয়ে মাদুরো বা নরিয়াগার মতো রাষ্ট্রপ্রধানদের তুলে নিয়ে আসে। 1953 সালে ইরানের মোহাম্মদ মোসাদ্দেক কিংবা 1973 সালে চিলির সালভাদর আলোন্দে ইরান ও চিলির দুই নেতা নিজ নিজ দেশে পশ্চিমা বিরোধী নীতি গ্রহণ করায় মার্কিন যুক্তরাষ্ট্র তথা সিআইএ এবং মিত্রশক্তির মদদে সামরিক অভ্যুত্থানের শিকার হন। মোসাদ্দেক তেল জাতীয়করণ করেছিলেন এবং আলেন্দে সমাজতান্ত্রিক সংস্কার আনায় তাদের ক্ষমতাচ্যুত করে যথাক্রমে শাহ পাহলভি ও পিনোশের স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র মুখে গণতন্ত্রের কথা বললেও আসলে তারা কেবল নিজেদের আজ্ঞাবহ দাস তৈরি করতে চায়। কোনো রেজিম তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তাকে তারা হটিয়ে দিতে চায় যে কোনো মূল্যে। আমেরিকার এই প্রেসিডেন্ট হান্টিং বা ভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ধরে নিয়ে যাওয়ার ঘটনাগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, কোনো নেতা যদি মার্কিন স্বার্থের বিরুদ্ধে দাঁড়ান, তবে তাকে চরম মূল্য দিতে হয়। পানামা থেকে ইরাক কিংবা লিবিয়া থেকে ভেনেজুয়েলা, প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে যখনই তেলের নিয়ন্ত্রণ বা ভূরাজনীতির প্রশ্ন এসেছে, তখনই আমেরিকা গণতন্ত্র বা সন্ত্রাসবাদ এর দোহাই দিয়ে সেই দেশের শাসন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। আসলে এটি কেবল অপরাধীকে ধরা নয়, বরং এটি স্বাধীন দেশের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আমেরিকা মুখে বিশ্বশান্তির কথা বললেও পর্দার আড়ালে তারা কেবল নিজেদের অনুগত্য এবং বাধ্য নেতা দেখতে চায়। ভেনেজুয়েলার এই নজিরবিহীন অভিযান বিশ্ববাসীকে আবারও এই কঠোর সত্যটি মনে করিয়ে দেয় যে আন্তর্জাতিক আইন বড় দেশগুলোর হাতের পুতুল মাত্র। আজ ভেনেজুয়েলায় যা ঘটল, কাল হয়তো অন্য কোনো ছোট বা মাঝারি শক্তির দেশেও তার পুনরাবৃত্তি হতে পারে। শক্তির এই দাপট আর সম্পদের এই লড়াই ভবিষ্যতে বিশ্ব রাজনীতিকে আরও কত অন্ধকারের দিকে নিয়ে যায়, সেটি এখন বড় প্রশ্ন।